গল্পঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। গল্পঘরের এবারের আয়োজনে থাকছে প্রখ্যাত লেখক ডেল কার্নেগির লেখা দুশ্চিন্তামুক্ত নতুন জীবন বই থেকে আজকের জন্য বেঁচে থাকুন। 1871 সালে বসন্তকালে এক তরুণ একখানা বইয়ের 21টি কথা পড়ে গেলেন। কথাগুলো তার জীবনে বিরাট প্রভাব ফেলেছিল। মন্ট্রিল জেনারেল হসপিটালের এক ডাক্তার ছাত্র ছিলেন তিনি। শেষ পরীক্ষায় পাশ করা, ভবিষ্যতে কোথায় যাবেন, কি করবেন, ডাক্তারি পেশার কেমন হবে, কিভাবে জীবিকা নির্বাহ করবেন, এসব নিয়ে তিনি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন। 1871 সালে যে কথাগুলো ওই তরুণ ডাক্তার ছাত্রটি পড়েছিলেন, তার এই সাহায্যে তিনি হয়েছিলেন তার কালের সর্বশ্রেষ্ঠ একজন চিকিৎসক। তিনি বিশ্ববিখ্যাত জন হপকিন্স স্কুল অ্যান্ড মেডিসিন এর পরিচালনা করেন। তিনি অক্সফোর্ডের রেজিয়ার্স অধ্যাপক নিযুক্ত হন। এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কোনো চিকিৎসকের দেওয়া সর্বোচ্চ সম্মাননা। ইংল্যান্ডের রাজা তাকে নাইট উপাধি দেন। মৃত্যুর পর তার জীবনী প্রকাশের জন্য দুটো বিরাট বইয়ের 1466খানা পাতা লেগেছিল। এই চিকিৎসক হলেন স্যার উইলিয়াম অসলার। 1871 সালে বসন্তকালে যে কথাগুলো তিনি পড়েছিলেন তা এই টাইমস কার্লাইয়ের লেখা 21টি কথা। কথাগুলো হলো: অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। 42 বছর পরে এক নরম বসন্তের রাতে ইয়েল বিশ্ববিদ্যালয়ের টিউলিপ ফুলে ভরা আঙিনায় স্যার উইলিয়াম অসলার ছাত্রদের সামনে একটা ভাষণ দেন। তিনি বলেন, তার মতো একজন মানুষ যিনি 4টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা আর জনপ্রিয় কোনো বই লিখেছেন, তার অবশ্যই বিশেষ গুণের মস্তিষ্ক থাকবে। তিনি বলেন কথাটা একদম অসত্য, কারণ তার বন্ধুরা জানেন তার মস্তিষ্ক অতি সাধারণ। তাহলে তার এই সাফল্যের গোপন রহস্য কী? তিনি বলেছিলেন, সেটা হলো তার কথা অনুযায়ী দৈনিক জীবনযাপনের ফল। কথাটার অর্থ কী? এই বক্তৃতা দেওয়ার কয়েক মাস আগে স্যার অসলার বিরাট এক যাত্রীবাহী জাহাজে আটলান্টিক পার হন। জাহাজের কাপ্তান সেখানে একটা বোতাম টিপতেই আশ্চর্য এক কাণ্ড ঘটে। কিছু যন্ত্রপাতি শব্দে জেগে ওঠার সঙ্গে সঙ্গে জাহাজের প্রতিটা অংশ একে অন্যের থেকে আলাদা হয়ে যায়। ডক্টর অসলার ছাত্রদের এবার বললেন, তোমরা এই চমৎকার জাহাজের চেয়েও অনেক বেশি আশ্চর্যজনকভাবে তৈরি এবং ভবিষ্যতে অনেক দূর তোমাদের যেতে হবে। আমি যা বলতে চাই তা হলো, তোমাদের সব যন্ত্রপাতি এমনভাবে নিয়ন্ত্রণ করো যাতে দৈনিক জীবনযাপনে অভ্যস্ত হও। এতেই নিরাপদে যাত্রা চলতে পারবে তোমরা। পাটাতনে দাঁড়িয়ে দেখে নাও বেশিরভাগ যন্ত্র সচল আছে কিনা। আরেকটা বোতাম টিপে শুনে নাও তোমাদের জীবনে লোহার দরজাগুলো অতীতকে তোমাদের জীবনে রুদ্ধ করতে পারছে কিনা। আরেকটা বোতাম টিপে বন্ধ করে দাও নবাগত ভবিষ্যৎকে। তাহলেই তোমরা নিরাপদ, আজকের মতো নিরাপদ। অতীতকে রুদ্ধ করো, অতীতকে সমাধিতে দাও। অতীতের কথা ভেবে অনেক মূর্খই মরেছে। ভবিষ্যতের ভারের সঙ্গে অতীতের বোঝা যুক্ত হয়ে আজকের বোঝা সব থেকে বড় হয়ে ওঠে। এবার ভবিষ্যৎকে অতীতের মতোই বন্ধ করে দাও। ভবিষ্যৎ হলো আজ, আগামীকাল বলে কিছুই নেই। মানুষের মুক্তির দিন হলো আজ। মানুষ ভবিষ্যতের কথা ভেবে শক্তিহীনতা, মানসিক দুশ্চিন্তা আর স্নায়ু দুর্বলতায় ভোগে। অতএব অতীত আর ভবিষ্যৎকে রুদ্ধ করে রোজকার জীবন নিয়েই বাঁচতে থাকো। ডক্টর অসলার কি ভবিষ্যতের জন্য তৈরি থাকতে বারণ করছেন? না, কখনোই না। তবে
এ ভাষণে তিনি বলেছিলেন, ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সব থেকে সেরা পথ হলো বুদ্ধি, ক্ষমতা আর আগ্রহ দিয়ে আজকের জন্য কাজ করে যাওয়া। স্যার উইলিয়াম অসলার ইয়েলে ছাত্রদের দৃষ্টির এই প্রার্থনা দিয়ে শুরু করতে বলেছিলেন, প্রভু, আজ আমাদেরকে রুটি দাও। মনে রাখবেন, প্রার্থনায় কেবল আজকের রুটির কথাই প্রার্থনাকারী বলেছেন। গতকালকের বাসি রুটি খাওয়ার জন্য কোনো অভিযোগ জানাননি। প্রার্থনায় সে বলেননি, হে প্রভু, গম চাষের জমি খরা কবলিত, আর আবার খরা হতে পারে আগামী শীতে, তাহলে কিভাবে খাওয়া জুটবে আমাদের? আমরা যদি চাকরি না থাকে, ও ঈশ্বর, তাহলে কিভাবে রুটি জুটাবে? না, ওই প্রার্থনায় খালি আজকের রুটির কথাই বলা আছে। সম্ভবত আজকের রুটিই শুধু আপনারা খেতে পারেন। বহু বছর আগে এক দার্শনিক এমন একটি দেশ ভ্রমণ করেছিলেন, যেই দেশের লোকেরা সকলেই দরিদ্র। একদিন পাহাড়ের পাশে কিছু লোক জামায়াত হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আজকের পৃথিবীর সব থেকে মূল্যবান বাণীটি তিনি দিয়েছিলেন। ২৬ শব্দের ওই বাণীটি শতাব্দীর পর শতাব্দী জুড়ে অনুপ্রাণিত করে গেছে মানুষকে। বাণীটি ছিল এরকম, আগামীর চিন্তা ত্যাগ করো, কারণ আগামীকালই তার ভার নেবে। আজকের দিনে করণীয় অনেক আছে। অনেকেই যিশুর সেই বাণী, কালকের কথা চিন্তা করো না, মেনে নেয়নি। তাদের বক্তব্য শ্রেষ্ঠত্ব অর্জনের পক্ষে ওকালতি, যেটা প্রাচ্যের কিছু রহস্যময়তা বটে। তাদের কথা হলো, আমরা কালকের কথা ভাবতেই হবে, আমার পরিবারের জন্য বীমা করতেই হবে, বৃদ্ধ বয়সের জন্য টাকা জমাতেই হবে, উন্নতির জন্য আমাদের চেষ্টা করতেই হবে। ঠিক এসব তো করা চাই। আসল কথাটা হলো, খ্রিস্টের ওই বাণী প্রায় ৩০০ বছর আগে অনুদিত। রাজা জেমসের রাজত্বের সময় যেরকম ভাবে দিয়েছিলেন তেমনই। ৩০০ বছর আগের চিন্তা কথাটা কিন্তু দুশ্চিন্তা। বাইবেলের আধুনিক সংস্করণে যিশুর বাণী আরও প্রাঞ্জল করে বলা হয়েছে যে, আগামীকালের জন্য দুশ্চিন্তা করো না। অবশ্যই কালকের চিন্তা করবেন, কালকের জন্য সাবধানে পরিকল্পনা করবেন, তবে কোনো দুশ্চিন্তা নয়। যুদ্ধের সময় আমাদের সামরিক নেতারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান আর্নেস্ট জে কিং বলেছিলেন, আমি আমাদের সেরা সৈন্যদের সব সেরা জিনিসপত্র দিয়েছি, সঙ্গে দিয়েছি সব থেকে ভালো কাজের দায়িত্ব। এর বেশি আর কি বা দিতে পারি? নৌবাহিনী সে প্রধান আরও বলেন, একটা জাহাজ ডুবে গেলে তাকে তুলে আনতে পারি না, সেটা ডুবতে আরম্ভ করলে আমার শক্তি নেই তাকে ভাসিয়ে রাখি। তার চেয়ে গতকালের কথা না ভেবে আগামীকালের সমস্যা নিয়েই ভাবাই ভালো। তাছাড়া এই দুশ্চিন্তা আমায় পেয়ে বসলে আমি শেষ হয়ে যাব। যুদ্ধ বা শান্তির সময় যাই হোক, ভালো আর মন্দ চিন্তার তফাৎ হলো, ভালো চিন্তার ফলে সঠিক যুক্তিসহ পরিকল্পনা নেওয়া যায়, আর মন্দ চিন্তার বেশিরভাগই শুধু উদ্বেগ ও স্নায়ুবিক দুর্বলতা জাগায়। সম্প্রতি আমি বিশ্বের বিখ্যাত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশক আর্থার হেস এর সাক্ষাৎকার নেই। তিনি আমায় যেটা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন যখন সারা ইউরোপকে গ্রাস করে নিয়েছিল, তিনি ভবিষ্যতের দুশ্চিন্তায় প্রায় ঘুমাতে পারেননি। প্রায় মাঝরাতে ঘুম থেকে উঠে একটা টিউব ক্যানভাস নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজের ছবি আঁকতেন। অথচ ছবি আঁকার তিনি কিছুই জানতেন না। আসলে দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার জন্যই তিনি এই ছবি আঁকার কাজটি করতেন। তিনি আরও বলেছিলেন, দুশ্চিন্তা থেকে তিনি তখনই রেহাই পেয়েছিলেন যখন নিচের এই 5টি শব্দ তিনি তার নীতিতে গ্রহণ করেন। এই 5টি শব্দ হলো
এক পা এগোলেই আমার পক্ষে যথেষ্ট। তিনি বলেছিলেন, পথ দেখাও হে স্নেহময় আলোক, আমাকে স্থির রাখো, দূরের দৃশ্য আমার চাই না, এক পা চলাই আমার জন্য যথেষ্ট। ঠিক ওই সময় একজন সৈন্য ইউরোপের কোথাও একই জিনিস শিখিয়েছিলেন। তার নাম টেড বেঞ্জামিনো। বাল্টিমোর, মেরিল্যান্ডের মানুষ সে। দুশ্চিন্তার ফলে তিনি হয়ে যান এক নম্বর অশান্ত মানুষ। টেড বেঞ্জামিনো লিখেছিলেন 1945 সালের এপ্রিলে সে এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয় যে ডাক্তার তাকে বলেছিল এক বিশাল জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছে সে। এতে অসহ্য যন্ত্রণা। যুদ্ধ যদি শেষ না হতো তাহলে নিশ্চয়ই আমার শরীর একদম ভেঙে পড়ত। আমার দম প্রায় ফুরিয়ে আসে। আমি 94 ডিভিশনের নন কমিশনড অফিসার ছিলাম। আমার কাজ ছিল যুদ্ধে যত লোক নিহত ও নিরুদ্দেশ হয়, তারা মিত্র বা শত্রুপক্ষের যার লোকই হোক না কেন তাদের তালিকা তৈরি করা। আমার কাজ ছিল যে সকল মৃতদেহ তাড়াহুড়ো করে অগভীর মাটিতে কবর দেওয়া হয়েছিল সেগুলোকে উঠিয়ে তাদের ব্যক্তিগত জিনিসপত্র তাদের আত্মীয় স্বজনের কাছে স্মৃতিচিহ্ন হিসেবে পাঠিয়ে দেওয়া। আমার সব সময় চিন্তা আর ভয় হতো বোধহয় মারাত্মক ভুল করছি আমি। আমার দুশ্চিন্তা ছিল সব কাজ সম্পন্ন করতে পারবো কিনা। আমার ভাবনা হতো আমার 16 মাসের ছেলে যাকে আমি এখনও দেখিনি তাকে কোলে নিতে পারবো কিনা। আর এই যুদ্ধের সময়কার সময়ে আমার এতটাই দুশ্চিন্তা আর ক্লান্তি আসে যে 34 পাউন্ড ওজন কমে যায় আমার। আমি পাগলের মতো হয়ে যাই। হাত পা লক্ষ্য করলাম, হাড়গুলো চামড়ার সাথে লেগে গিয়েছে, সর্বস্ব হারিয়ে ফেলছি আমি। ভাঙা শরীরে বাড়ি ফেরার কথা ভাবলে আতঙ্কিত হয়ে ভেঙে পড়ে শিশুর মতোই কাঁদতাম। বালজের যুদ্ধের পর এমনভাবে কাঁদতে থাকলাম যেন মনে হলো আর স্বাভাবিক হতে পারবো না আমি। শেষ পর্যন্ত আশ্রয় পেলাম এক সামরিক ডিসপেন্সারিতে। একজন সামরিক ডাক্তার আমায় যে উপদেশ দিলেন তাতেই আমার জীবনে দারুণ পরিবর্তন হতে শুরু করলো। আমাকে যত্ন করে পরীক্ষার পর তিনি আমাকে বললেন আমার সব রোগই মানসিক। তিনি আবার বললেন, টেড, আমি চাই জীবনটাকে বালিঘর মনে করো তুমি। তুমি জানো বালিঘরের হাজার হাজার বালুকণা থাকে, তারা ধীরে ধীরে যন্ত্রটার ভিতরে ছোট্ট ফুটো দিয়ে পড়তে থাকে। যন্ত্রটা না ভেঙে আমরা একসঙ্গে বেশি বালি ঢোকাতে পারি না। তুমি বা আমি সকলেই এই বালির ঘড়ির মতোই। সকালে আমরা কাজ শুরু করার সময় শত শত কাজ থাকে, সেসব একে একে না করে একসঙ্গে করতে গেলে বালির ঘড়ির মতোই অবস্থা হবে। তাতে আমাদের শরীর মন দুটোই ভেঙে পড়বে। আমি তখন থেকেই, সেই স্মরণীয় দিন থেকেই, যেদিন একজন সামরিক ডাক্তার আমায় উপদেশ দেন যেন আমি এই কথাটা মেনে চলি, এক সময় একটি কণা বালি। যুদ্ধের সময় ওই পরামর্শ আমার শরীর আর মনকে রক্ষা করে। আর বর্তমানে আমি যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ডাইরেক্টর হিসাবে কাজ করছি সেখানেও সেই একই সমস্যা চলছে, যেটা আমি যুদ্ধের সময় দেখেছি। অনেক কাজ একসঙ্গে করতে হবে আর তা করার সময়ও খুব কম। কত সমস্যা ছিল, অফিস খোলা, অফিস বন্ধ করা, ঠিকানা বদল, স্টক কমানো ইত্যাদি। এক সময় এক কণা বালি। ডাক্তার আমায় যে পরামর্শ দিয়েছিলেন তাই আমার কাজে লাগলো এখানেও। বারবার কথাটা স্মরণ করে আমি মানসিক জটিলতা থেকে মুক্ত হয়েছিলাম। আমাদের বর্তমান জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমাদের হাসপাতালে প্রায় অর্ধেক বেডেই মানসিক আর স্নায়ুবিক রোগীতে পূর্ণ, যারা অতীত আর আগামীর চিন্তায় ভারাক্রান্ত হয়ে পড়েছে। অথচ তাদের অনেকেই আজ আনন্দের জীবন কাটাতে পারতেন
যদি শুধু তারা যিশুর ওই কথাটিই মনে রাখতেন, আগামীকালের জন্য দুশ্চিন্তা করো না, অথবা স্যার উইলিয়াম অসলারের সেই কথাটা, রোজকার জীবনযাপন করো, এই কথাগুলো যদি মনে রাখতেন তাদের জীবনটা হয়তো অন্যরকম হতো। আপনি বা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুই অসীমের সন্ধিক্ষণে, যে বিশাল অতীত চিরকাল রয়ে গেছে আর যে অনাগত আগামীর ভবিষ্যৎ যা চিরকাল থাকবে। আমরা এই দুই কালের কোনোটাতেই সম্ভবত থাকতে পারি না, এক মুহূর্তের জন্যও না। এরকমভাবে থাকতে গেলে আমাদের শরীর আর মন শেষ হয়ে যাবে। তাই যা থাকা সম্ভব তাই থাকে আসুন, এখন থেকে ঘুমানোর সময় পর্যন্ত। রবার্ট লুই ডিভেন্স বলেছিলেন, যত কঠিন ভারী হোক না কেন, মানুষ রাত অবধি তার বোঝা বইতে পারে। আর যে কোনো লোকই যত কঠিনই হোক না কেন, তারা কাজ করতে পারে একদিনের জন্যই। যে কোনো মানুষ আনন্দে, ধৈর্য, সুন্দরভাবে সূর্যাস্ত পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর জীবনের অর্থই তাই। হ্যাঁ, জীবন এর বেশি আর কি প্রয়োজন। তবে মিশিগানের মিসেস শিল্ড হতাশায় প্রায় আত্মহত্যাই করতে বসেছিলেন, যতদিন না তিনি ঘুমানোর আগ পর্যন্ত বেঁচে থাকার কৌশল আয়ত্ত করেন। মিসেস শিল্ডস আমায় বলেন, 1937 সালে আমার স্বামী মারা যান। আমি হতাশায় ভেঙে পড়ি। একেবারে শূন্য ছিলাম আমি তখন। আমার পূর্বতন কর্মকর্তা মিস্টার লিও রোজকে লিখে পুরো কাজটা ফিরে পাই। আগে শহর আর গ্রামের স্কুলে অ্যাডওয়ার্ড বুকস এ বই বিক্রি করতাম আমি। স্বামীর সুখের সময় বছর 2 আগে আমি গাড়িটা বেচে দেই, সামান্য টাকা জমিয়ে একটা পুরাতন গাড়ি কিনে বই বিক্রি শুরু করলাম। ভেবেছিলাম রাস্তায় বের হলে আমার হতাশা কাটবে, কিন্তু একাকী গাড়ি চালিয়ে আর একা একা খেতে আমার অসহ্য বোধ হলো। কোথাও কিছুই বিক্রি হতো না। গাড়ির কিস্তির টাকা কম হলেও তা শোধ করতে পারিনি তখন আমি। 1938 সালে বসন্তে মিসৌরি ইউনিভার্সিটিতে আমি কাজ করছিলাম। স্কুলগুলো বড় গরিব ছিল তখন। আমিও একাকিত্ব বোধ করতাম, রাস্তায় বড় খারাপ লাগতো আমার। হতাশায় প্রায় আত্মহত্যাই করতে চেয়েছিলাম আমি। সাফল্য অসম্ভব মনে হচ্ছিল আমার জন্য। সবতেই আমি ভয় ছিল। ভাবছিলাম গাড়ির টাকা না দিতে পারলে, ঘরের ভাড়া না দিতে পারলে, খাওয়া না জুটলে, ডাক্তারের পয়সা না দিতে পারলে কি হবে আমার। আত্মহত্যা করিনি এই ভেবে যে আমার বোন কষ্ট পাবে এবং আমার মৃতদেহ সৎকার করার জন্য যথেষ্ট টাকাও নেই তার কাছে। তারপর একটা প্রবন্ধ পড়ার পরেই আমি হতাশা ভুলে বাঁচার সাহস পেলাম। প্রবন্ধের একটা কথায় আমি চিরঋণী হয়ে রইলাম। কথাটি এই, বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটা দিনই নতুন জীবন। কথাটি টাইপ করে আমার গাড়ির সামনে কাচে লাগিয়ে রাখলাম আমি। গাড়ি চালানোর সময় মুহূর্তেই তা যেন আমার নজরে পড়তো। আমি রাখলাম, গাড়ি চালানোর প্রতি মুহূর্তেই তা নজরে পড়তে থাকলো। আমি দেখলাম প্রতিদিন বেঁচে থাকা কঠিন না। আমি গতকাল আর আগামীকালের কথা ভুলেই গিয়েছিলাম। এই কৌশল আয়ত্ত করতে পেরে আমি তার পরবর্তীতে জীবনে অনেক দূর এগিয়ে যাই। প্রতিদিন সকালে নিজেকে বলতাম, আজ এক নতুন জীবন। আমি একাকিত্ব আর অভাবের ভয় কাটিয়ে উঠতে আরম্ভ করলাম। আমি আজ সুখী, বেশ সফল। জীবন সম্পর্কে আমার নতুন করে আগ্রহ জেগেছে। আমি জানি আর কখনোই আমি ভয় পাব না, জীবনে যে সমস্যাই আসুক না কেন। আমি জানি ভবিষ্যৎকে ভয় পাওয়ার কিছুই নেই। আমি জানি এখন প্রতিদিনের জন্য বাঁচতে হবে আমাকে, আর প্রতিটা দিনেই জ্ঞানী ব্যক্তির কাছে এক নতুন জীবন। আমাদের প্রবন্ধ পাঠ আপনাদের কেমন লাগছে জানাবেন। পরবর্তী অংশগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে।